আমরা মূলত শর্ট রান ইকুইলিব্রিয়াম করছিলাম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, তাই না? শর্ট রান ইকুইলিব্রিয়াম of the firm under perfect competition. এটাই তো শুরু করছিলাম, তাই না, নাকি বলেন? জি স্যার। স্যার এই টপিকটা কি শেষ হয়নি, মানে গ্রাফ আর কিরকম হচ্ছে ওইটা তো আমরা পড়েছিলাম। না না, শেষ হয়নি, অনেকটুকু বাকি। মনোযোগ দিয়ে দেখেন, হ্যাঁ। তো আমরা বেশ কয়েকটা কন্ডিশন দেখেছি, দেখেন, হ্যাঁ। আমরা আজকে এখন নতুন টপিক শুরু করছি, হ্যাঁ। তো আগেরটুকু যা পড়েছি একবার জাস্ট কন্ডিশন গুলো একবার রিভিউ করব, গ্রাফ আর রিভিউ করব না। তো দেখেন, প্রথমে আমরা ইকুইলিব্রিয়ামটা কোথায় হয়, যেখানে প্রফিটটা ম্যাক্সিমাইজ হয়। তো প্রফিটটা ম্যাক্সিমাইজ কোথায় হয়? নেসেসিটি কন্ডিশন ছিল মার্জিনাল রেভিনিউ আর মার্জিনাল কস্ট ইকুয়াল হতে হবে, রাইট? এটা মনে আছে, এটা পড়েছিলাম। জি স্যার। Yes, sir. তো এই কন্ডিশনটা নেসেসিটি হলেও এখানে এটা সাফিসিয়েন্ট না। তো এটাকে সাপ্লিমেন্ট করার জন্য আমাদের সাফিসিয়েন্ট কন্ডিশনের হেল্প নিতে হয়। সাফিসিয়েন্ট কন্ডিশনটা ছিল স্লোপ অফ মার্জিনাল কস্ট। এমসি, মার্জিনাল কস্টের স্লোপ মাস্ট বি গ্রেটার দেন স্লোপ অফ মার্জিনাল রেভিনিউ। তো এই দুটো ছিল, এই দুইটা কন্ডিশন থেকে আমরা কি কি বের করতে পারি? ইকুইলিব্রিয়াম পয়েন্ট, ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা কি কি বের করতে পারি? ইকুইলিব্রিয়াম প্রাইস কোয়ান্টিটি প্রাইস। আর ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এই দুইটা পয়েন্ট থেকে আমরা এটা বের করতে পারি, ঠিক আছে? তো ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে আমরা ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটি পাই। প্রাইস আর কোয়ান্টিটি পাওয়ার পরে আমাদের আসলে যে মূল যে কাজ, যে প্রফিট বের করা, ইকুইলিব্রিয়াম মানে কি, প্রফিট অ্যামাউন্ট বের করা, সেটা থেকে কমেন্ট করা যে কোথায় কোন ধরনের প্রফিট হচ্ছে সেটা। তো আমার এই প্রফিটটা আমি ফাইন্ড আউট করতে পারি কখন? যখন আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট বের করি, ইকুইলিব্রিয়াম প্রাইস আর কোয়ান্টিটিটা আমার জানা থাকে। তো এই প্রফিট অ্যানালাইসিস এর জন্য আমাদের ফর্মুলা কি ছিল? প্রফিট ইকুয়ালস কি বলেন? টিআর মাইনাস টিসি। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। টোটাল রেভিনিউর ফর্মুলা কি ছিল? স্যার Price কোয়ান্টিটি into ইনটু quantity. পি। প্রাইস ইনটু কোয়ান্টিটি। আর টোটাল কস্টের ফর্মুলা কি ছিল? MC into quantity. দেখে বলেন, টোটাল কস্টের ফর্মুলা কি ছিল? স্যার এসি ইনটু AC, কিউ। AC, sir. হ্যাঁ, অ্যাভারেজ কস্ট ইনটু কোয়ান্টিটি, ঠিক আছে? তো আমার প্রাইসও রেডি, কোয়ান্টিটিও রেডি। এখানে জাস্ট আমার তিনটা ভেরিয়েবল, প্রাইস কোয়ান্টিটি আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট থেকে পাই, এখানে কোয়ান্টিটি। অ্যাভারেজ কস্টটা আমার অ্যাভারেজ কস্ট কার্ভ থেকে ড্র করতে হবে, বুঝতে পেরেছেন? তাহলে তিনটা কার্ভ চলে আসছে, এমআর, এমসি কার্ভ, তারপরে অ্যাভারেজ কস্ট কার্ভ। এই তিনটা কার্ভ আমরা অ্যানালাইসিস করেছি। তো এখানে এই অ্যাভারেজ কস্ট কার্ভটা যে আমরা আনবো, এই অ্যাভারেজ কস্টটার পজিশনিং তিনটা পয়েন্টে থাকতে পারে। তো ডিপেন্ডিং অন দ্য পজিশনস অফ এসি we can derive which types of profit exist in which under which condition, ঠিক আছে? তো এসি কার্ভের পজিশনের উপর ডিপেন্ড করছে আমরা আসলে কোন টাইপের প্রফিটটা হচ্ছে আমাদের, মানে এই ফার্মটার। তো এসি পজিশনিং বলতে বোঝায় এসি তিনটা পজিশনে থাকতে পারে। একটা হলো প্রাইস গ্রেটার দেন এসি, অর্থাৎ অ্যাভারেজ কস্ট কার্ভটা, অ্যাভারেজ কস্ট কার্ভটা আমার যে ইকুইলিব্রিয়াম ই পয়েন্ট সেটা নিচ দিক দিয়ে যাবে। তখন আমরা কি কোন ধরনের প্রফিট পাবো বলেন তো? প্রাইস গ্রেটার দেন সুপার এসি। নরমাল প্রফিট। হ্যাঁ, ভেরি গুড, সুপার নরমাল প্রফিট।
সুপার নর্মাল প্রফিট। এরপরে প্রাইস সেকেন্ড যে পজিশনে থাকতে পারে, এটা তার ফার্স্ট পজিশন, এটা সেকেন্ড পজিশনে থাকতে পারে, প্রাইসটা অ্যাভারেজ কস্টের ইকুয়াল হতে পারে, তখন আমরা কোন ধরনের প্রফিট পেতে পারি? নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট। প্রাইস অ্যাভারেজ কস্টের ইকুয়াল মানে প্রাইসটা ই বিন্দু দিয়ে যাওয়া, ইকুইলিব্রিয়াম পয়েন্ট দিয়ে যাওয়া। থার্ড যে কন্ডিশন, প্রাইসটা অ্যাভারেজ কস্টের চেয়ে ছোট হতে পারে, তার মানে অ্যাভারেজ কস্ট কার্ভটা ইকুইলিব্রিয়াম পয়েন্ট যে ই সেটার উপরের দিক দিয়ে যেতে পারে, তখন ফার্মটা কি করে, কোন ধরনের লস। পজিশন? লস। হ্যাঁ, ফার্মটা তখন লস একসেপ্ট করে। ঠিক আছে, তো আমাদের আজকের ডিসকাশন শুরু হবে এই এই লসের পয়েন্ট থেকে। ঠিক আছে, তাহলে প্রাইস লেস দেন এসি, এই কন্ডিশনে ফার্মটা কি করছে, লস একসেপ্ট করে নিচ্ছে। তো এখন লস হওয়ার পরে সে কি করবে, বুঝতে পেরেছেন? লস হওয়ার পরে তার সামনে দুইটা অপশন। একটা অপশন হচ্ছে এই লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করবে, আরেকটা অপশন হচ্ছে এই লসটা তার কাছে অনেক বেশি বড় মনে হবে, এখন সে মার্কেট থেকে বের হয়ে যাবে, প্রোডাকশন কন্টিনিউ করবে, অথবা প্রোডাকশন শাটডাউন করে দিবে, অথবা প্রোডাকশন ক্লোজ করে দিবে। বুঝতে পেরেছেন? তো এটা তো বুঝছেন যে আমার লসের কন্ডিশন থেকে আমার নেক্সট ডিসকাশনটা স্টার্ট। তো কোন কন্ডিশনে তার লস হচ্ছে বলেন? প্রাইসের চেয়ে এসি কার্ভটা যদি ছোট হতো, মানে হ্যাঁ, ইকুইলিব্রিয়ামের উপর দিয়ে যায়। অ্যাভারেজ কস্ট কার্ভটা যদি ইকুইলিব্রিয়াম পয়েন্টের উপর দিক উপর দিয়ে দিয়ে যায়, তখন তার লসটা হয়। ঠিক আছে, তো এই লস হওয়ার পরে সে কি করবে, এই লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করবে নাকি প্রোডাকশন ক্লোজ করে দিবে, এই ডিসিশনটা নিয়ে আমাদের এখন আজকের নতুন ক্লাসটা শুরু। এটা বুঝতে পারছেন? জি স্যার। Yes, sir. তো এখন প্রোডাকশন কন্টিনিউ করলে তার লস কতটুকু, একটু মনোযোগ দিয়ে দেখেন। হ্যাঁ, একটু কঠিন হবে, মানে অনেক গ্রাফ চলে আসবে তো আজকে, একটু মনোযোগ দিয়ে দেখেন। প্রোডাকশন কন্টিনিউ করলে তার লস কতটুকু? লস হচ্ছে আমরা গ্রাফে যে এরিয়াটা ফাইন্ড আউট করি ততটুকু, বুঝতে পেরেছেন? প্রফিট ইকুয়ালস মাইনাস গ্রাফের যে অংশটুকু আমরা আইডেন্টিফাই করি ততটুকু হচ্ছে প্রোডাকশন কন্টিনিউ করার লস। ঠিক আছে, তাহলে আমরা এই লসটুকু আগে একটু গ্রাফিক্যালি আরেকবার আইডেন্টিফাই করে নিই। স্যার, যে এরিয়াটা পাই ওইটুকুই না? হ্যাঁ হ্যাঁ, ওটুকুই। তাহলে এটা যদি আমরা একটু দেখাতে যাই, একটু মনোযোগ দিয়ে দেখেন, এখানে অনেক গ্রাফ চলে আসবে তো একদম হজবরল হয়ে যাবে, একটু শুরু থেকে মনোযোগ দিয়ে দেখেন, একটু ড্র করেন, পারলে খাতা কলম বের করে সাথে সাথে ড্র করেন। এখন পর্যন্ত যা দেখাবো তা গত ক্লাসও করছি, প্রাইস, রেভিনিউ, কস্ট, এখানে কোয়ান্টিটি। তো এটা এটা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট। তো পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট দেখে এখানে কি হচ্ছে বলেন? পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট হওয়ায় এখানে আমার এমআর কার্ভটা কেমন হবে বলেন? Horizontal parallel. হ্যাঁ, শুধু এটা পারফেক্টলি কম্পিটিটিভ হয়, এরপরে আমরা যখন মনোপলি দেখবো এটা আর হরাইজন্টাল থাকবে না। এটা মনোযোগ দিয়ে বুঝেন, মনোপলির কাজটা আমি জাস্ট ধরাই দিব, মূল কাজ আপনাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। হ্যাঁ, এটা না বুঝলে ওটা একদমই বুঝবেন না। এরপরে আমার আরেকটা এটা আমার কি কার্ভ বলেন? এটা কি কার্ভ? স্যার, এটা M. এম আর পি। এটা এটা এমআর P কার্ভ, A R অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এটা প্রাইস কার্ভ, এটা ডিমান্ড কার্ভ। এখন আমি এমসি কার্ভ ভাববো, এমসি কার্ভের শেপ কেমন ইউ। বলেন? এমসি কার্ভের শেপ সেই ইউ শেপ। এটা আমার মার্জিনাল কস্ট কার্ভ।
এটা আমার মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে আমার ইকুইলিব্রিয়ামটা কোথায় হচ্ছে? প্রাইস আর এমসি কার্ভের যেখানে ইন্টারসেক্ট এম আর করছে। ইকুয়ালস এমসি, হ্যাঁ, পি ইকুয়ালস এমসিও বলতে পারেন, এ আর ইকুয়ালস এমসি, কারণ এখানে তো সব একই। হ্যাঁ, মূলত আমরা কোথায় পাচ্ছি, যেখানে এমআর আছে এম আর ইন্টারসেক্ট আর এমসি করতেছে ওটা। ইন্টারসেক্ট করছে, এই পয়েন্টটাতে আমি পাচ্ছি আমার ইকুইলিব্রিয়াম। ঠিক আছে, এটা আমার ইকুইলিব্রিয়াম। তো এখানে সেকেন্ড কন্ডিশনটাও প্রুফ হয়। সেকেন্ড কন্ডিশনটা কি ছিল? এমসির স্লোপ গ্রেটার দেন কার স্লোপ? এসি। এম আর এর স্লোপ। এখানে এমসির স্লোপ কত? স্যার কিউ। এমসির স্লোপ পজিটিভ না? জি Yes, স্যার। sir. আর এম আর এর স্লোপ কত? জিরো। এম আর কার্ভের স্লোপ কত? Sir, 0. 0। তার মানে এখানে দুইটা সমান। ঠিক আছে, মানে এমসি স্লোপ গ্রেটার দেন এম আর এর স্লোপ, দুইটা কন্ডিশনই ফুলফিল হয় পয়েন্ট ই তে। তার মানে এটা আমার ইকুইলিব্রিয়াম, আমি নিশ্চিতভাবে বলতে পারি। স্যার ফার্স্ট যে রিকোয়ারমেন্ট ওইটা কি ছিল স্যার? ওই যে ফার্স্ট রিকোয়ারমেন্টটা। মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান হবে। এই মার্জিনাল রেভিনিউ মার্জিনাল কস্টের সমান হবে। তো এখন এটা আইডেন্টিফাই করার সাথে সাথে আমি ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই আইডেন্টিফাই করলাম। তো এটা আইডেন্টিফাই করার সাথে সাথে আমি দুইটা জিনিস পেয়ে যাই। কি কি পাই বলেন? প্রাইস এন্ড কোয়ান্টিটি। প্রাইস আর কোয়ান্টিটি। তাহলে প্রাইসটা কোথায় পাবো? এই কার্ভটাই আমার প্রাইস কার্ভ। তাহলে আমার এইখানেই আসলে আমি প্রাইসটা পাবো। তাহলে এখানে দিলাম পি ই। তাহলে আমার ইকুইলিব্রিয়াম প্রাইস কত? পিইই। ও পিই। ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কত? ই থেকে ও ও কিউ এর উপরে যেটা থাকবে। হ্যাঁ, এই এখানে যে পয়েন্টটা পাবো সেটা। ই থেকে সোজা আমি চলে আসব কোয়ান্টিটি কার্ভে। তো এখানে যে কোয়ান্টিটিটা পাবো সেটা, তাহলে সেটা কত বলেন? সেটা নিলাম এই পয়েন্টটা, ইকুইলিব্রিয়াম থেকে সোজা আমি কোয়ান্টিটিতে চলে আসলাম, এই পয়েন্টটা। তাহলে ও কিউ ই। তাহলে ও কিউ ই আমার ইকুইলিব্রিয়াম প্রাইস। তাহলে আমি যদি এটা ঠিক করে লিখি, আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই অ্যাকর্ডিং টু পয়েন্ট ই, আমার ইকুইলিব্রিয়াম প্রাইস ও পিই, আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও কিউ ই। বুঝতে পারছেন? এটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? ইয়েস স্যার। তো এখান থেকে আমার মূল টার্গেট এটা করার পরে আমার কাজ প্রফিটটা বের করা। প্রফিট টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট। প্রফিটের ফর্মুলা কি বলেন? বলেন। টোটাল টোটাল রেভিনিউ মাইনাস রেভিনিউ টোটাল মাইনাস কস্ট। টোটাল। টোটাল রেভিনিউ মাইনাস টোটাল কস্ট, তাই? তাহলে আসেন আমরা ফর্মুলাটা লিখি। টোটাল রেভিনিউ ফর্মুলা পি ইন্টু কিউ মাইনাস টোটাল কস্টের ফর্মুলা কি বলেন? এসি ইন্টু কিউ। তো এখানে প্রাইস কত, ও পিই। কোয়ান্টিটি কত, ও কিউই। তাহলে টোটাল রেভিনিউ কত হবে? ও পিই এটা আমার হাইট, ও কিউই এটা আমার উইথ। টোটাল রেভিনিউ কত হবে, মানে টোটাল রেভিনিউ কত হবে? ও পিই ই কিউই। ও পিই ই কিউ ই। কিউই। গুড। তাহলে আমার আরেকটা কার্ভ লাগবে। এখানে কোন কার্ভটা লাগবে? সি। AC curve. অ্যাভারেজ কস্ট কার্ভ। তো আমি এখন এখানে অ্যাভারেজ কস্ট কার্ভটা নিয়ে আসবো। তো এখন আমি তো জাস্ট লসটা অ্যানালাইসিস করব। লসের কন্ডিশন কি ছিল? এসি পি কার্ভ লেস দেন এসি। ইকুইলিব্রিয়ামের উপরে হবে। পি লেস দেন লেস এসি। দেন এসি, অথবা এসি গ্রেটার দেন পি, একই কথা, তাই না? তাহলে
অ্যাভারেজ কস্ট কার্ভটা কোন দিক দিয়ে যাবে? স্যার ইকুইলিব্রিয়ামের উপর দিয়ে যাবে। হ্যাঁ, ই বিন্দুর উপরের দিক দিয়ে যাবে। গুড। অ্যাভারেজ কস্ট কার্ভটা আমি উপরের দিক দিয়ে নিলাম। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে দেখেন, এটা কিন্তু আস্তে আস্তে কঠিন হবে। হ্যাঁ, অ্যাভারেজ কস্ট। তাহলে এখন আমাকে অ্যাভারেজ কস্ট বের করতে হবে। অ্যাভারেজ কস্ট এখানে কত সেটা বের করতে হবে। তো সেটা কিভাবে বের করব বলেন? ইকুইলিব্রিয়াম থেকে এসি এর পর্যন্ত আমরা ভাগ হ্যাঁ, করব। আমরা এখানে সোজা এসি পর্যন্ত আসবো। এই পয়েন্টে আমি এসে থামবো, কারণ এখানে আমার অ্যাভারেজ কস্ট। তো এখানে আমি দিলাম ধরেন জি। তাহলে আমার অ্যাভারেজ কস্ট কত আসলে বলেন তো? বলেন, অ্যাভারেজ জি কস্ট কিউ কত? ই জি কিউ ই। গুড। তাহলে আমার অ্যাভারেজ কস্ট জি কিউ ই, এটা আমি মেজার করব কোন এক্সিসে? কোন এক্সিসে মেজার করব বলেন? প্রাইস। প্রাইসের প্রাইসের এক্সিসে বা ভার্টিক্যাল এক্সিসে। এখানে আমি দিলাম P1। তাহলে আমার অ্যাকচুয়ালি, আমি যেহেতু ভার্টিক্যাল এক্সিসে, এই জি কিউ ই, এটা জি কিউ ই আর ও P1 একই জিনিস না? ইয়েস স্যার। তাহলে আমার অ্যাভারেজ কস্ট কত এখানে? ও P1। অ্যাভারেজ কস্ট কত? ওপি ওয়ান। OP1। ও P1। অ্যাভারেজ কস্ট ও P1 এই পর্যন্ত। তো এটা আমরা এখানে অ্যাভারেজ কস্টটা লিখে ফেলি তাহলে। তো অ্যাভারেজ কস্ট ও P1 আর এভারেজ কস্ট লিখলাম। কোয়ান্টিটি কত? কিউ কত? OP। ও কিউ ই। ইকুইলিব্রিয়াম থেকে যা আসবে তাই প্রাইস, তাই কোয়ান্টিটি। ও কিউ ই। তাহলে দেখেন আবারও, এই যে ও P1, ও P1, আবারও দেখেন এই ও P1, এটা আমাকে দিবে হাইট। এই যে ও P1, এটা আমাকে দিবে একটা হাইট। ও কিউ ই, এটা আমাকে দিবে একটা উইডথ। তাহলে আমি আবার টোটাল কস্টের জন্য একটা এরিয়া পাবো। এরিয়াটা কত হবে? ও OP1 P1 জি GQE। কিউ ই। এই এরিয়াটা ও P1 জি কিউ ই, এটা আমাকে দিবে টোটাল কস্ট। তাহলে মাইনাস করলে আমি পাবো ও P1 জি কিউ ই। তাহলে এখানে কে বড় হয়ে যাচ্ছে বলেন তো? P1 মানে কস্ট বড় হয়ে স্যার যাচ্ছে। কস্ট টি বড় হয়ে সেটা যাচ্ছে। তো কস্ট বড় হচ্ছে দেখে তার ফার্মটা আসলে কিসের মুখোমুখি হবে? লস। লস। ফার্মটা আসলে লস এর লস ফেস করবে। হ্যাঁ, তাহলে লসের অ্যামাউন্ট কত হবে বলেন? PE পিই পি P1 ওয়ান GE জিই পিই P1 GE জি ই। গুড। তাহলে মাইনাস, আসবে মাইনাসটা কেন দিলাম বলেন? কারণ স্যার স্যার লস হচ্ছে আর ওইটা তো হ্যাঁ বড় এই হ্যাঁ টিসিটা। হ্যাঁ, পিই P1 জি ই। বুঝতে পারছেন? এই হচ্ছে তার লস। লসটা কখন হয়? যখন অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন পি হয়। এখানে অ্যাভারেজ কস্ট কত? ও P1। প্রাইস কত? ও PE। তাহলে ও P1 সার্টেনলি গ্রেটার দেন ও PE। তাহলে অ্যাভারেজ কস্ট প্রাইসের থেকে বড়। যখনই অ্যাভারেজ কস্ট প্রাইসের থেকে বড় হবে, তখনই শর্ট রানে ফার্মটা লস ফেস করছে। ঠিক আছে? তো লসের অ্যামাউন্টটা আপনারা এখন আইডেন্টিফাই করতে পারবেন। এখন এর পরের প্রশ্ন, যেটা আমরা নতুন আজকে ডিসকাস করছি, এই যে লস হচ্ছে, লস হওয়ার পরে সে কি করবে? এই লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করবে, নাকি প্রোডাকশন ক্লোজ করবে অথবা শাটডাউন করবে? আমরা আজকে আসলে বের করব শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্ট কোন পয়েন্টটাকে আমরা বলবো শাটডাউন পয়েন্ট? বুঝতে পেরেছেন? এখন সে যদি লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করে, ফিউচারে এই লসটা সে কাভার করবে এই এক্সপেকটেশনে। আবার বলি, এই লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করবে, ফিউচারে এই লসটা সে কাভার করে প্রফিট করবে এই এক্সপেকটেশনে। তাহলে তার ক্ষতি মানে তার লস কতটুকু? এই গ্রাফে যতটুকু দেখছেন PE P1 GE। তাহলে আমি এখানে লিখে ফেলি PE P1 GE
মাইনাস প্রফিট লেখা ছিল মাইনাস পিই P1 GE। তাহলে সে যদি প্রোডাকশন কন্টিনিউ করে তার লস কতটুকু বলেন? PE P1 জি। এটা আমরা বের করছি না গ্রাফে? জি স্যার। এখন সে যদি প্রোডাকশন একদম ক্লোজ করে দেয় তার এই লসটা হচ্ছে না, মানে পিই P1 GE এই লসটা আর হচ্ছে না, তার তো প্রোডাকশনে নাই, তার এই লসটা হচ্ছে না। কিন্তু তার লস কি হয়, প্রোডাকশন যদি শাটডাউন করে দেয় তার লসটা হচ্ছে তার ফিক্সড কস্ট, টোটাল ফিক্সড কস্ট। এই লসটা সে কখনোই রিকভার করতে পারবে না সে যদি এখনই শাটডাউন করে দেয়। এই লসটা রিকভার করা সম্ভব লং রানে। লং রানে কোনো ফিক্সড কস্ট নাই, লং রানে অল দ্য কস্ট আর ভেরিয়েবল কস্ট। শর্ট রানে সে কি করছে, ফিক্সড কস্ট আছে, সে যদি প্রোডাকশন থেকে শর্ট রানে বের হয়ে যায় এই ফিক্সড কস্টটা সে কখনোই কভার করতে পারবে না। এই কস্টটা, এই লসটা তার তখন ফেস করতেই হবে যদি সে এই পিই P1 GE থেকে মুক্তি পেতে চায়। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে দুইটা জিনিস দুইভাবে অ্যানালাইসিস করতে হবে। যদি লস হওয়ার পর প্রোডাকশন কন্টিনিউ করে তাহলে তার লস পিই P1 GE। যদি সে প্রোডাকশন কন্টিনিউ না করে শাটডাউন করে তাহলে তার লস হচ্ছে তার যে ফিক্সড কস্ট হয়ে গেছিল সেটা, ফিক্সড কস্ট। এই আর্গুমেন্টটা ক্লিয়ার? Yes, জি sir. স্যার। Yes, sir. এখন আপনার কাজ হলো এই গ্রাফে টোটাল ফিক্সড কস্টটা নিয়ে আসা, নিয়ে এসে এই দুইটার মধ্যে কম্পেয়ার করা। এই যে পিই P1 GE সাথে ফিক্সড কস্ট কম্পেয়ার করে বলা কোন লসটা বড়, এরপরে ডিসিশন নেওয়া সে কি করবে, কন্টিনিউ করবে না শাটডাউন করবে। কি করব এটা কি ক্লিয়ার? Yes, sir. Yes, sir. তাহলে আমার এখন যে কাজ সেটা হচ্ছে গ্রাফে আমাকে টোটাল ফিক্সড কস্ট বের করতে হবে। বুঝতে পারছেন? জি তাহলে স্যার। গ্রাফে আমাকে কি বের করতে হবে এখন? Total fixed cost. টোটাল ফিক্সড কস্ট বের করতে হবে। গ্রাফটা একটু দেখেন, এই গ্রাফ আর এই গ্রাফ থাকবে না, এখানে অনেক কিছু চলে আসবে। হ্যাঁ, তো এটার দুইটা ওয়ে। হ্যাঁ, আমরা একটা ওয়ে দিয়ে আগে দেখি, পরেরটা পরে দেখা যাবে। এখানে কি কার্ভ আছে বলেন তো? অ্যাভারেজ কস্ট কার্ভ আছে না? জি স্যার। দেখেন ফর্মুলাটা দেখেন, অ্যাভারেজ কস্ট ইকুয়ালস অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। এই ফর্মুলা মনে আছে? জি স্যার। Yes, sir. তো অ্যাভারেজ কস্ট থেকে যদি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বাদ দেওয়া যায় তাহলে আমরা কি পাবো? AFC। অ্যাভারেজ ফিক্সড কস্ট। এখন অ্যাভারেজ ফিক্সড কস্টকে যদি কোয়ান্টিটি দিয়ে গুণ করি তাহলে কি পাবো বলেন তো? টোটাল ফিক্সড কস্ট। টোটাল ফিক্সড কস্ট। তাহলে আমাকে এই পলিসিতে আমি যদি আগাই তাহলে আমি এখানে ঠিক টোটাল ফিক্সড কস্টটা ফাইন্ড আউট করতে পারি। তাহলে আমাকে কি করতে হবে, আমার গ্রাফে অ্যাভারেজ কস্ট কার্ভ আছে? Yes, sir. জি স্যার। গ্রাফে অ্যাভারেজ কস্ট কার্ভ আছে। এখন আমি যদি গ্রাফে অ্যাভারেজ ভেরিয়েবল কস্টটা নিয়ে আসি, কি কার্ভটা নিয়ে আসি? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা নিয়ে আসি, এই দুইটার ডিফারেন্স থেকে আমি পাবো অ্যাভারেজ ফিক্সড কস্ট। তো অ্যাভারেজ ফিক্সড কস্ট পেয়ে গেলাম, কোয়ান্টিটি তো আমি জানি, ও কিউ ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি, এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি একটা এরিয়া পাবো, এরিয়াটা আমাকে টোটাল ফিক্সড কস্ট দিবে। তাহলে আমি কি কোন প্রসেসে টোটাল ফিক্সড কস্ট নিয়ে আসবো এটা বুঝতে পেরেছেন? জি স্যার। সবাই বুঝছেন কিনা বলেন, মোটামুটি বুঝছেন? Yes, sir. তাহলে দেখেন আমি আবার বলি, আমি জানি অ্যাভারেজ কস্ট ইকুয়ালস অ্যাভারেজ ফিক্সড কস্ট প্লাস অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এটার ডিফারেন্স হচ্ছে অ্যাভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি টোটাল ফিক্সড কস্ট পেয়ে যাব। এই টোটাল ফিক্সড কস্টটাই আমার বের করতে হবে, কারণ সে যদি
আর লসটা একসেপ্ট না করে প্রোডাকশন শাটডাউন করে দেয়, তাহলে তার লস কত? তার লস হচ্ছে টোটাল ফিক্সড কস্ট। এই ফিক্সড কস্টটা, ওই লসটা বের করার জন্য আমার এই ফিক্সড কস্টটা বের করতে হবে। তাহলে আমরা যদি আগে একটু ওই কার্ভে মূল কার্ভে যাওয়ার আগে একটু দেখি, একটু দেখেন এই অ্যাভারেজ কস্ট, এটা ঠিক নিচে থাকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, কারণ অ্যাভারেজ কস্ট ইকুয়ালস অ্যাভারেজ ভেরিয়েবল এফসি প্লাস এ ভিসি। তাহলে এভিসি অবশ্যই ছোট। এফসি কার্ভ আপনারা পড়েছেন, এটা হচ্ছে হাইপারবোলা, রেক্টেঙ্গুলার হাইপারবোলা, এটা এএফসি কার্ভ। এটা আপনার এভিসি কার্ভ, এসি কার্ভের নিচে থাকে। এটা যত কোয়ান্টিটি বাড়ে তত এসি কার্ভে ক্লোজ হয়, ঠিক আছে? এই ডিস্টেন্সটা কমতে থাকে, এএফসি কমতে থাকে, এসি আর এভিসি ডিস্টেন্সটা কমতে থাকে। আবার বলি, আমি কি বললাম? আপনার এটা ছিল আপনার অ্যাভারেজ কস্ট কার্ভ, ইউ শেপের। অ্যাভারেজ কস্ট কার্ভের নিচে থাকবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভ। তো অ্যাভারেজ কোয়ান্টিটি যত বাড়ে, 1 2 3, শুরুর দিকে অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের ডিস্টেন্সটা বেশি থাকে। কোয়ান্টিটি 1 2 3, তখন এসি আর এভিসির ডিস্টেন্স বেশি, হাই ডিস্টেন্স। ধরেন এই যে হাই ডিস্টেন্স এখান থেকে শুরু হলো, কিন্তু যত প্রোডাকশন বাড়বে 7 8 9, এসি আর এভিসি ডিস্টেন্সটা কমতে থাকবে। তো তখন এটা একটু ক্লোজার হবে। অবশ্যই এসির নিচে এভিসি থাকবে, কখনোই ক্লোজ হবে না, কিন্তু এই যে ডিস্টেন্সটা শুরুর দিকে বেশি, শেষের দিকে কম। শুরুর দিকে ফিক্সড কস্টের এফেক্টটা বেশি, শেষের দিকে এএফসি এর এফেক্টটা কমে আসতে থাকে। আপনার এটা জাস্ট একটু মাথায় রাখবেন, হ্যাঁ? এটা নিয়ে, এটা একটু মাথায় রাখবেন। এটা নিয়ে এখন আমরা শুধু এটুকুই মাথায় রাখবেন, এভারেজ কস্টের নিচে এভিসি কার্ভ থাকবে। এই দুইটার ডিফারেন্স থেকে আমরা এএফসি বের করতে পারবো। এটা মনে রাখতে পারবেন? ইয়েস স্যার। তাহলে আমি আবার চলে আসি, আমার টার্গেট টোটাল ফিক্সড কস্ট বের করা। টোটাল ফিক্সড কস্ট বের করার জন্য আমার টোটাল ফিক্সড কস্ট বের করার জন্য আমাকে কি করতে হবে? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা এই গ্রাফে নিয়ে আসতে হবে। তো সমস্যা হলো, এই অ্যাভারেজ কস্ট কার্ভটা যে 3টা পজিশনে থাকতে পারে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভও সেই 3টা পজিশনেই থাকতে পারে। আমার কথা বুঝতে পারছেন আমি কি বলছি? জি স্যার, বুঝছি। অ্যাভারেজ কস্ট কার্ভটা 3টা পজিশনে থাকতে পারে, পি গ্রেটার দেন এসি, পি লেস দেন এসি, পি ইকুয়ালস এসি। তো এসি যেমন 3টা পজিশন নিতে পারে, স্বাভাবিকভাবে এভিসি 3টা পজিশন নিতে পারবে না? বলেন। ইয়েস স্যার, ইয়েস স্যার। তো এভিসি কার্ভটা ই বিন্দুর উপর দিয়ে যেতে পারে, এভিসি কার্ভটা ই বিন্দু দিয়ে যেতে পারে, এভিসি কার্ভটা ই বিন্দুর নিচ দিক দিয়ে যেতে পারে। আমার কথা বুঝছেন? ইয়েস স্যার। জি স্যার। সো এই জন্য বলছি এটা আসলে অনেক একটু কঠিনের দিকে যায়। জাস্ট আমরা একটা কেস যদি বুঝেন সবগুলো বুঝে যাবেন। আমি এখন যে কেসটা দেখবো সেটা হচ্ছে, একটু খেয়াল করেন, অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন পি। এই কেস না হলে তো আমার এই অ্যানালাইসিস দরকারই নেই। অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি, এই কেসটা আমরা এখন দেখবো। এসি গ্রেটার দেন পি না হলে আমার এই অ্যানালাইসিস দরকার নেই। তো এসি গ্রেটার দেন পি হচ্ছে দেখে আমার এই অ্যানালাইসিস এর দরকার। এখন কি প্রোডাকশন কন্টিনিউ করবে না শাটডাউন করবে? জাস্ট এই একটা কেস বুঝেন, বাকি কেসগুলো এমনিই বুঝবেন। তো এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি, তাহলে আমাকে বলেন তো এই এভিসি কার্ভটা কি কোন দিক দিয়ে যাবে? ই বিন্দুর উপরে, ই বিন্দু দিয়ে, না এই বিন্দুর নিচ দিক দিয়ে? ই বিন্দুর উপরে এসি এর নিচ দিয়ে। ই ভালো মতো বিন্দুর নিচ দিয়ে স্যার, ই বিন্দুর নিচ দিয়ে। পি সরি বড়, সরি, ই বড়, সরি নিচ দিয়ে পি যাবে স্যার। ই বিন্দুর নিচ দিক দিয়ে যাবে। গুড। তাহলে আমার এভিসি কার্ভটা কোন দিক দিয়ে যাবে বলেন? পি বিন্দুর নিচে দিয়ে। নিচ দিক দিয়ে যাবে। গুড। এটুক বুঝলে মোটামুটি কাজ আগানো যাবে। হ্যাঁ, তাহলে এখন আমি কোন কার্ভটা আঁকবো বলেন? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তো এটা যাবে ই বিন্দুর নিচ দিক দিয়ে, এটা বুঝতেছেন? আমি কিন্তু এখন কি কার্ভ আঁকবো বলেন? এবিসি। এভিসি কার্ভ। এটা কোন দিক দিয়ে যাবে? ই বিন্দুর নিচ দিয়ে। এ বিন্দুর নিচ দিক দিয়ে। সবাই কি বুঝতেছেন?
জি স্যার। ফারিহা, ফাউজিয়া, সরওয়ার, জি স্যার, বুঝতে পারছি। Yes, sir. জি স্যার, কামরুজ্জামান। বুঝতে পারছি। জি স্যার। তাহলে দেখেন এভিসি কার্ভটা এখন আসবে, আমার এভিসি কার্ভটা টোটাল ফিক্সড কস্ট বের করার কাজে লাগবে। তো এসি কার্ভের নিচ দিক দিয়ে এভিসি কার্ভ যাবে, এটা ফার্স্টের দিকে ডিস্টেন্সটা বড়, বড় হওয়ার পরে ডিস্টেন্সটা আস্তে আস্তে একটু কমবে। হ্যাঁ, এ ভি সি। তো এভিসি কার্ভ এসি কার্ভের নিচে শুরুর দিকে ডিস্টেন্সটা বড়, এরপরে ডিস্টেন্সটা একটু কমতে থাকে, ডিস্টেন্সটা একটু কমতে থাকে। তো এই হয়ে গেল আমার এসি কার্ভ আছে, এখানে এভিসি কার্ভও আছে। এখন আমাকে ফার্স্টে বের করতে হবে কি, এসি কার্ভও আছে এভিসি কার্ভও আছে, এই দুইটার ডিফারেন্স থেকে আমি পাবো অ্যাভারেজ ফিক্সড কস্ট। আমি আগে অ্যাভারেজ ফিক্সড কস্টটা বের করব। অ্যাভারেজ ফিক্সড কস্ট এসি কত আমার এখানে বলেন তো, অ্যাভারেজ কস্ট কত এখানে? OP1। না, হ্যাঁ, গুড, OP1 মানে জি কিউই। আগে একটু এদিক থেকে দেখেন, জি কিউই। তো আমার এখন বের করব আমি কি, এভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে আমি কি করব, কিউই থেকে কোথায় যাব বলেন? ইন্টারসেকশনে। কিউই থেকে কোন কার্ভ বরাবর যাব? ABC এর ইন্টারসেকশন। হ্যাঁ, এই এই এখানে এসে থেমে যাব, এটা আমার এভিসি কার্ভ। কিউই থেকে এভিসি তে এসে থেমে যাব, এটা আমার এভিসি কার্ভ। এইখানে আমি দিলাম এইচ, এই পয়েন্টটা দেখেন, এই পয়েন্টটা এখানে আমি দিলাম এইচ, এই পয়েন্টটা এইচ। তাহলে আমার HQ2 এটা আমার কি বলেন তো, HQ2 এটা আমাকে কি দিবে বলেন? এভারেজ ভেরিয়েবল কস্ট। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে HQ2 এটা আমাকে দিবে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। আর GQ2 এটা আমাকে দিচ্ছিল, GQ2 এটা আমাকে দিচ্ছিল অ্যাভারেজ কস্ট। তাহলে আমাকে দেখি কে বলতে পারেন এখানে এই স্যার এখানে Q2 কোথায়, মানে QE তো আছে নিচে। সরি, কিউই, হ্যাঁ, কিউই। Yes. স্যার, এইচ থেকে জি পর্যন্ত কি ফিক্সড কস্ট? কোত্থেকে কোন পর্যন্ত? এসি থেকে জি হ্যাঁ, থেকে এইচ পর্যন্ত জি থেকে এইচ পর্যন্ত ফিক্সড কস্ট, অ্যাভারেজ ফিক্সড কস্ট। এভারেজ ফিক্সড কস্ট। হ্যাঁ, গুড। আবার একটু দেখেন, হ্যাঁ, আমার টার্গেট হচ্ছে কি, টার্গেট হচ্ছে এসি আর এভিসির ডিস্টেন্স, এসি আর এভিসির ডিস্টেন্স থেকে এএফসি বের করা, অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করা। তাহলে আমি এখানে আইডেন্টিফাই করলাম এই পর্যন্ত, এইটা হচ্ছে আমার এই যে GQE, এই GQE এটা আমার এসি, এসি এটা আমাকে দিচ্ছে GQE মাইনাস এভিসি। এভিসি কত? এই HQE, এভিসি কত? HQE মাইনাস HQE, এটা আমাকে দিবে এএফসি। তাহলে আমার এএফসি কত হবে বলেন তো? এই GQE থেকে HQE বাদ দিলে থাকবে কি? GH। GH থাকবে কি? GH। এই GH এটা আমাকে কি দিবে? ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট। এটা আমাকে কি দিবে? এভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটা আমাকে দিবে অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে এখানে অ্যাভারেজ ফিক্সড কস্ট হচ্ছে আমার GH, অ্যাভারেজ ফিক্সড কস্ট। GH অ্যাভারেজ ফিক্সড কস্ট কে কোয়ান্টিটি OQ দিয়ে মাল্টিপ্লাই করলে আমি টোটাল ফিক্সড কস্ট পেয়ে যাব। তাহলে একটু ভালো মতো দেখেন আমি এখন কি করব, এই HQE এটা আমার অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট, এটাকে আমি লেফটে মেজার করব। স্যার হ্যাঁ, বলেন। মানে আমরা তো ফিক্সড কস্টার মধ্যে তো নিচ্ছি কোয়ান্টিটির ইয়ারটা, তাই না? যে GQE HQE, তাহলে GH টা তো কোয়ান্টিটির কিছু আসে না?
না না, আমরা কি বের করছি? অ্যাভারেজ ফিক্সড কস্ট বের করছি। ফিক্সড কস্ট স্যার অ্যাভারেজ। কোয়ান্টিটি তো আসবে না, এটা তো পি এর প্যারালাল, সো এটা তো একটা কস্ট। হ্যাঁ, এটা কস্ট। জি স্যার। তাহলে দেখেন এখন অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত? ও P2 না? অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত? ও ও P2, তাই না? P2 ও P2 এখানে কত ছিল? এইচ, এখানে কত ছিল? HQE। HQE আর ও P2 দুইটা একই জিনিস, ঠিক আছে? তো আমার এটা জাস্ট একটু লেখার জন্য লিখলাম। আমার মেইন ফোকাস হচ্ছে এটা এটা বের করা, এই টোটাল ফিক্সড কস্ট বের করা। আমার মেইন কাজ কি বলেন তো? টোটাল ফিক্সড কস্ট বের করা। টোটাল ফিক্সড কস্ট বের করা। তাহলে টোটাল ফিক্সড কস্ট এর ফর্মুলা কি? অ্যাভারেজ ফিক্সড কস্ট ইনটু কোয়ান্টিটি। GH আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট, এটাকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখেন এই GH আর এখানে GH আর কোয়ান্টিটি কত? OQE। OQE এটা প্যারালাল হচ্ছে HP2, এই দুইটা প্যারালাল, বুঝতে পারছেন? এই দুইটা সমান। তাহলে আমার এই যে HP2 আর GH এই দুইটা মাল্টিপ্লাই করলে আমি টোটাল ফিক্সড কস্ট পাবো, বুঝতে পারছেন? এই যে HP2 আর এই যে GH এটা যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি টোটাল ফিক্সড কস্ট পাবো। তাহলে টোটাল ফিক্সড কস্ট কত হবে? এটা AFC, এটা কিউ এর প্যারালাল। তাহলে এটা হাইট, এটা উইডথ, এই দুটো যদি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো বলেন? P1 GH P2 আবার বলেন। P1 GH P2 গুড। এই যে P1 GH P2 এইটুক হচ্ছে আমার টোটাল ফিক্সড কস্ট, এটা বুঝতে পারছেন? এই পুরো এরিয়াটুক হচ্ছে আমার টোটাল ফিক্সড কস্ট। একটু ভালো মতো দেখেন, এই পুরো এরিয়াটুকু আমাকে দিবে টোটাল ফিক্সড কস্ট। তাহলে দেখেন এটা আমি কিভাবে বের করলাম? অ্যাভারেজ কস্ট আর অ্যাভারেজ ভেরিয়েবল কস্টের ডিফারেন্স থেকে আমি অ্যাভারেজ ফিক্সড কস্ট পেলাম। অ্যাভারেজ ফিক্সড কস্টকে কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করে টোটাল ফিক্সড কস্ট পেলাম। তাহলে অ্যাভারেজ কস্ট কত এখানে? GQE। অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কত? HQE। তো এই GQE থেকে HQE বাদ দেওয়ার পরে থেকে এই GH, এটা হচ্ছে আমার এই GH, এটুকু হচ্ছে আমার GH, এটুকু হচ্ছে আমার অ্যাভারেজ ফিক্সড কস্ট। এটাকে আমি কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই করলাম, তাহলে আমি একটা এরিয়া পাবো। এরিয়াটা কত? P2 P1 GH, P2 P1 GH। এটা কি বুঝছেন বলেন তো? ইয়েস স্যার। ইয়েস স্যার। এখন তাহলে আমি ডিসিশনে চলে আসতে পারি। এখানে দেখেন প্রোডাকশন কন্টিনিউ করলে লস কত ছিল? PE P1 GE। এখানে প্রোডাকশন শাটডাউন করে দিলে লস কত? P2 P1 GH, P2 P1 GH অথবা P1 GH P2। এটা আমি লিখি P2 P1 GH। এখন দুইটা লসই আমার সামনে আছে। প্রোডাকশন কন্টিনিউ করলে লস কত? PE P1 GE। প্রোডাকশন ক্লোজ করে দিলে লস কত? P2 P1 GH। কোন লসটা বড় দেখে বলেন, গ্রাফটা দেখে বলেন কোন লসটা বড়? স্যার P2 P1 শাটডাউন করলে GH লসটা বড়। হ্যাঁ, ভেরি গুড। শাটডাউন করলে লস বড়। তাহলে সে এখন কি করবে? শাটডাউন করবে না, লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করবে। আমার কথা বুঝতে পারছেন? ডিসিশন কি? প্রোডাকশন কন্টিনিউ করবে লসটাকে রাইখা। হ্যাঁ, লসটা একসেপ্ট করে প্রোডাকশন কন্টিনিউ করবে, কারণ প্রোডাকশন কন্টিনিউ করার ক্ষতিটা ছোট। প্রোডাকশন কন্টিনিউ করার ক্ষতিটা ছিল এই পর্যন্ত, এইটুক। প্রোডাকশন কন্টিনিউ করার ক্ষতি এই এরিয়াটুকু। প্রোডাকশন কন্টিনিউ করার ক্ষতি এই এরিয়াটুকু, উপরের এরিয়াটুকু। প্রোডাকশন ক্লোজ করে দিলে ক্ষতি বড় এরিয়াটুকু, P2 P1 GE, বড় এরিয়াটুকু। তাহলে সে কি করবে? লস মিনিমাইজ করবে। লস মিনিমাইজ করে সে একসেপ্ট করবে ফিউচারে তার কস্টটা কাভার হয়ে যাবে, তখন সে প্রফিট করবে। এই এক্সপেকটেশন থেকে সে কি করবে? প্রোডাকশনটা কন্টিনিউ করবে। তাহলে আমার কথা বুঝতে পারছেন? ইয়েস স্যার। ইয়েস স্যার।
তাহলে আমাকে এখন বলেন কোন কন্ডিশনে সে প্রোডাকশন কন্টিনিউ করবে। এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি, এই কন্ডিশনে সে প্রোডাকশনটা কন্টিনিউ করবে। বুঝছেন? বলেন। ইয়েস স্যার। একটু দেখেন এখানে, যদি পি ইকুয়ালস এভিসি হতো, এটা হতো শাটডাউন পয়েন্ট। পি ইকুয়ালস এভিসি হওয়া মানে, কেউ বলতে পারবেন? গ্রাফটা একটু দেখে বলেন তো। পি ইকুয়ালস এভিসি হওয়া মানে এভিসি কার্ভটা ই পয়েন্ট দিয়ে যাওয়া, কি হতো তখন? তাহলে স্যার তখন ইকুয়াল সে হইতো। মানে ডিসিশন নিতে পারতো না, বা হচ্ছে হ্যাঁ, যে ভেরি কোনো গুড, একটাই কন্টিনিউ করতে পারতো। ভেরি গুড। ওটা ছিল, ওটাকে বলে পয়েন্ট অফ ইনডিফারেন্স। সে প্রোডাকশন কন্টিনিউ করলে যে ক্ষতি, এখানে পিই পি1 জিই, শাটডাউন করলেও একই ক্ষতি, পিই পি1 জিই। ওটাকে বলা হয় পয়েন্ট অফ ইনডিফারেন্স। সে চাইলে প্রোডাকশন কন্টিনিউ করতে পারে, সে চাইলে প্রোডাকশন শাটডাউনও করে দিতে পারে, পয়েন্ট অফ ইনডিফারেন্স। ঠিক আছে? সে যদি রিস্ক টেকার হয় কন্টিনিউ করবে, সে যদি রিস্ক অ্যাভার্স হয় সে প্রোডাকশন শাটডাউন করে দিবে। তাহলে পি ইকুয়ালস এভিসি, এটাকে আমরা বলতে পারি শাটডাউন পয়েন্ট। শাটডাউন পয়েন্ট। আচ্ছা, যদি পি লেস দেন এভিসি হয়, মানে অ্যাভারেজ কস্ট কার্ভটা উপরে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট কার্ভটা উপরে, তাহলে কি হবে বলেন তো? মানে এসি স্যার কার্ভটা, শাটডাউন করে দিবে স্যার। হ্যাঁ, শিওরলি শাটডাউন করে দিবে, কোনো সন্দেহ নাই। পি লেস দেন এভিসি হলে সার্টেইনলি শাটডাউন করবে। বুঝতে পারছেন? বলেন বুঝতে পারছেন কিনা। ইয়েস স্যার। এরকম কি একটা দেখাতে হবে আপনাদের? পি লেস দেন এভিসিটা দেখাতে হবে? না স্যার, দেখাতে হবে না স্যার, বা অন্য কেউ যদি বলে তাহলে দেখান। হ্যাঁ, অন্য স্যার কেউ দেখাইতে বলতে, পারেন। হ্যাঁ বলেন, স্যার বল। দেখাইতে পারেন স্যার। আচ্ছা, আর কেউ? জি স্যার জি স্যার, দেখান। দেখাই দেন। আচ্ছা, এটা 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 কিন্তু অ্যাসাইনমেন্টটা আছে নাম্বার দিয়ে, হ্যাঁ। তো আপনাকে নাম্বার দিয়ে করতে হবে, নাম্বার দিয়ে ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবেন, ঠিক আছে? তো এটা আপনার অ্যাসাইনমেন্ট, অতিরিক্ত কাজ, এটা করতে পারা উচিত। হ্যাঁ, তো এটা না পারলে আমার থেকে হেল্প নিয়েন। ও, মানে কাউন্সিলিং আওয়ারে এসে বা নেক্সট ক্লাসে বললেন, যেটা নেক্সট অফলাইন ক্লাসে না, অনলাইন ক্লাসে না, নেক্সট অফলাইন ক্লাসে আমাকে বললেন, হ্যাঁ। তখন ওটা ডিসকাশন করে, তবে আপনারা ট্রাই করেন, ট্রাই করতে পারা উচিত অ্যাসাইনমেন্ট গুলো এখন, হ্যাঁ? তাহলে আমি খুব কুইক দেখাবো। আহ এই গ্রাফে করলে তো হবে না, ফ্রি হ্যান্ডেই আঁকবো, হ্যাঁ। আপনারা একটু মনোযোগ দেন। স্যার আজকে কি প্রিভিয়াস সিটের ওই খাতাটা দেখাবেন স্যার, না না বা না, মার্কটা? না আজকে না। লিভ নিয়েন না কেউ, বোঝা হয়ে গেলে আরো পড়া বাকি আছে। প্রাইস, রেভিনিউ, কস্ট, এখানে আমরা দেখাবো, কি দেখাবো এখানে?
স্যার এটা কি পি ইকুয়াল টু এভিসি এরটা দেখাচ্ছেন? না, পি ইকুয়াল এফিসি না, পি লেস দেন এফিসি। এখানে প্রাইস, অ্যাভারেজ রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, ডিমান্ড কার্ভ সব একই। তো এখানে মার্জিনাল কস্ট কার্ভটা আমাদের থাকবে মার্জিনাল কস্ট কার্ভ। তো এটা আমার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ও কিউই, ইকুইলিব্রিয়াম প্রাইস ও পিই। টোটাল রেভিনিউ কত বলেন? টোটাল রেভিনিউ কত এখানে বলেন, তাড়াতাড়ি বলেন। রেভিনিউ কত? স্যার টোটাল রেভিনিউ ই ওপিই ই কিউই। ও পিই ই কিউই। তো এটা আমার লসের কেস, তো এই কেসটা কমন, এসি গ্রেটার দেন পি, এটা হবেই। তো এটা আমি একটু উপরের দিক দিয়ে নিলাম, এই যে এসি অ্যাভারেজ কস্ট কার্ভ। তো এখানে কি হচ্ছে, অ্যাভারেজ কস্ট গ্রেটার দেন পি, তাহলে লস হচ্ছে। তো এটা লসটা আমি কিভাবে বের করবো? আগে অ্যাভারেজ কস্টটা এখানে আইডেন্টিফাই করি। এখানে কত দিছিলাম আগে আগে গ্রাফে? আর জি তাহলে বলেন এখানে লস কতটুকু বলেন? P1 ই P1 GE PE। P1 GE PE। তাহলে এই এরিয়াটুকু হচ্ছে আমার লস। তো এটা তো আমরা শুরুর অ্যানালাইসিস। তো এখন এই লসটা একসেপ্ট করে সে প্রোডাকশন কন্টিনিউ করবে নাকি শাটডাউন করবে, এটা হচ্ছে আমাদের জানার বিষয়। তো যদি সে শাটডাউন করে তাহলে তার লস কতটুকু বলেন? যদি শাটডাউন করে লস কতটুকু? স্যার এই যে এখন যে লসটা আসছে আর কি সেটাই। না, এটা তো কন্টিনিউ করলে লস। ফিক্সড কস্ট বের করতে হবে। এটা আমি যদি প্রোডাকশন কন্টিনিউ করি তাহলে লস হচ্ছে এতটুকু। এখন শাটডাউন করলে লস কতটুকু বলেন? স্যার তাহলে তো সেটা আবার বের করে নিতে হবে, আবার এভারেজ ফিক্সড কস্ট যেটা ওইটা বের করে নিতে হবে। মানে আমি জাস্ট জানতে চাইছি যে শাটডাউন করলে লস কতটুকু, আপনি বলবেন ফিক্সড কস্ট। ঠিক আছে, জি স্যার। ফিক্সড কস্ট। তাহলে আমাকে ফিক্সড কস্ট বের করতে হবে। ফিক্সড কস্ট বের করতে হবে, টোটাল ফিক্সড কস্ট আমি বের করব এফসি গুণ কিউ। এই ফর্মুলা দিয়ে টোটাল ফিক্সড কস্ট বের করব। তো এর জন্য আমাকে এএফসি বের করতে হবে। এএফসি এর ফর্মুলা কি? এসি মাইনাস এভিসি। তাহলে এখানে অ্যাভারেজ কস্ট কার্ভ আছে না বলেন? অ্যাভারেজ কস্ট আছে না? ইয়েস স্যার। এখন কোন কার্ভটা আনতে হবে এখানে? এভিসি। এভিসি। এবিসি। তো আমি এখন, এর আগে আমরা দেখছিলাম এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এভিসি, এই কেসটা আমরা অ্যানালাইসিস করছি। তো এখন কি করব? এসি গ্রেটার দেন পি, এট দ্য সেম টাইম এভিসি গ্রেটার দেন পি। এসি গ্রেটার দেন পি এন্ড এভিসি গ্রেটার দেন পি। তাহলে এভিসি কার্ভটা কোন দিক দিয়ে যাবে বলেন তো? ই এর ই আর জি ইকুইলিব্রিয়ামের নিচে এর দিয়ে। মধ্যে। কার নিচ দিকে? ই আর জি এর এ মধ্যে। আর জি এর মাঝ নিচ হ্যাঁ, দিয়ে ই আর জি এর মাঝখান দিয়ে। গুড। তার মানে অ্যাভারেজ কস্টের নিচে কিন্তু ই বিন্দুর উপরে। তো এই যে গেল, শুরুতে ডিস্টেন্স বেশি, আস্তে আস্তে ডিস্টেন্স কমবে, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এখন আমি অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট যদি বের করি, তাহলে আগে বের করতে হবে এসি আর এভিসি এর ডিস্টেন্স, তাহলে আমি পাবো এফসি। তাহলে এখানে এই যে এই জি কিউ ই, এটা অ্যাভারেজ কস্ট। জি কিউই এটা অ্যাভারেজ কস্ট। এটা থেকে আমি বাদ দিব কি বলেন? এভারেজ ভেরিয়েবল কস্ট। হ্যাঁ, এভারেজ ভেরিয়েবল কস্ট বাদ দিতে হবে। হ্যাঁ, অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট এখানে কত? এই পয়েন্টে, এই যে এইটা, এই পয়েন্টে কেন বলেন তো?
এই পয়েন্টে এখানে কেন? এবিসি ইন্টারসেপ্ট করেছে স্যার, এই জন্য। মানে আমি কিউই থেকে অ্যাভারেজ ভেরিয়েবল কস্ট বরাবর যাব, এখানে থেমে যাব, এটা আমার অ্যাভারেজ ভেরিয়েবল কার্ভই তো ভেরিয়েবল কস্টের। এটা দিলাম তাহলে এইচ, এটা দিলাম এইচ। তাহলে এই জি কিউ ই আর এইচ কিউ ই এটা ডিফারেন্স কত? জিএইচ। জিএইচটা আমাকে কি দিবে? এভারেজ ফিক্সড কস্ট। অ্যাভারেজ ফিক্সড কস্ট। তাহলে জিএইচ ইকুয়ালস অ্যাভারেজ ফিক্সড কস্ট। গুড, এটা আমি পেয়ে গেলাম। তা এটা পেলাম, এটাকে এখন কি দিয়ে মাল্টিপ্লাই করব? কোয়ান্টিটি দিয়ে মাল্টিপ্লাই কোয়ান্টিটি। করলে টোটাল ফিক্সড কস্ট পাওয়া যাবে। হ্যাঁ, এইটা দিলাম P2। হ্যাঁ, তো এই জিএইচ এই HP2 মাল্টিপ্লাই করলে পাবো P2 P1 GH। এটা হচ্ছে আমার শাটডাউন করার লস। তাহলে শাটডাউন করার লসটা বড় না ছোট বলেন? ছোট। ছোট। প্রোডাকশন কন্টিনিউ করার লসটা বড় না? জি স্যার। কন্টিনিউ করার লস হচ্ছে PE P1 GE, আর শাটডাউন করার লস হচ্ছে P2 P1 GH। যেটা ছোট সেটা সেই লসটাই অ্যাকসেপ্ট করবে, লসটা মিনিমাইজ করবে। এখানে প্রোডাকশন কন্টিনিউ করলে অনেক বেশি লস হবে, সেই লসটা আর হয়তো ফিল আপ করা যাবে না, তাই ছোট ক্ষতিটা অ্যাকসেপ্ট করে আমি মার্কেট থেকে বিদায় নিই। তো সে মার্কেট থেকে বিদায় নিয়ে নেবে, ছোট লসটা অ্যাকসেপ্ট করে। বুঝতে পারছেন? জি স্যার। এখন যদি এই এভিসি কার্ভটা ই পয়েন্ট দিয়ে যেত তাহলে দেখতেন দুইটা লসই সমান হয়ে যেত, দুইটা লসই সমান, তখন সেটাকে বলতেন পয়েন্ট অফ ইনডিফারেন্স, পয়েন্ট অফ শাটডাউন পয়েন্ট বা পয়েন্ট অফ ইনডিফারেন্স। মানে কি করবে এটা একান্তই তার ডিসিশন। সাহসী হলে কন্টিনিউ করবে, ভীতু হলে মার্কেট থেকে বের হয়ে যাবে। বলেন, বুঝছেন? ইয়েস স্যার। আচ্ছা, আপনাদের এই এই টপিকে একটু ভালোই কাজ করতে হবে। আমি বাকি টপিক বাকি জিনিসটা আমি ধরাই দিব, জাস্ট বাকি কাজ পুরো পুরো এক্সাক্ট একই কনসেপ্ট, শুধু কোন জায়গায় ডিফারেন্স সেটা আমি একটু ধরাই দিব। ঠিক আছে? বাকি সব কাজ আপনাদের করতে হবে অ্যাসাইনমেন্টে। হ্যাঁ, আগে বলেন এই পর্যন্ত বুঝছেন কিনা? জি স্যার। আপনাদের নেক্সট ক্লাস কবে? এই আর উইকে তো এখনো তো নোটিশ দেয় নাই অফলাইনের। স্যার নোটিশ এখনো দেয় নাই, হয়তো এই উইকে তো বোধহয় আজ- আপনাদের সাথে ক্লাস নেই। না স্যার, ওয়েনসডে ক্লাস তো করে ফেলছি। বুধবারে কি বুধবারের বলছেন? ক্লাসটা ফ্রাইডেতে করা হয়েছে, এখন যদি এক্সাম আগানোর প্ল্যান থাকে তাহলে বুধবারেও ক্লাস হবে। এখন তো তার জানি না। সম্ভাবনা আছে 2 দিন আগে নিবে, হ্যাঁ, মানে 22 তারিখ থেকে নিয়ে শুরু। হ্যাঁ, আগে শুরু করতে চাইলে বুধবারে ক্লাস হবে। স্যার তাহলে বুধবারে কি সিটি হবে কি? বুধবারে তো অফলাইন ক্লাস হবে, অনলাইন ক্লাস হবে, অনলাইনে তো আর সিটি নিতে পারবো না। মানে বুধবারে তো বুধ বৃহস্পতিবার তো কর্মসূচি থাকেই। স্যার যে গতবার মঙ্গলবার তো রবিবার ক্লাস হয়েছে, এবার কি তাই হবে? না হলে তো জানাই দিত, এখন তো এরকম কিছু জানি না। হতেও পারে আগে লাস্ট মোমেন্টে ডিসিশন নেওয়া হয়, সব স্যার শিওরলি বলতে সিটি পারছি কি না। এই weekend নাকি পরের উইকে? আজকে যা পড়েছি তা পর্যন্ত। না, টপিক ঠিক আছে, মানে এই উইকে সিটি নাকি পরের উইকে? না, 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 পরের উইকে 9 তারিখ। আচ্ছা আপনাদের বলছিলাম না 9 তারিখ, না আপনাদের তো 9 তারিখ নেওয়া যাবে না। আচ্ছা, ওটা ওই গ্রুপে কি চোখ স্যার, রাখেন। সিটির কথা বলছেন? CT3, হ্যাঁ, যেটা টপিক কি ছিল, প্রোডাকশন আর প্রফিট। জি স্যার। স্যার তাহলে প্রোডাকশন আর প্রফিট যদি নেক্সট যেদিনই ক্লাসে মানে লসটা সহ নেওয়া হবে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ।
আচ্ছা, সিটি যদি নেক্সট উইকে না নিয়ে এর পরের উইকে নিব। সিটি নিয়ে এত ইয়ে করে না, নেক্সট উইকে যদি না নিই পরের উইকে নিব। হ্যাঁ, আচ্ছা, যে টপিকটুকু একটু আপনাদের ধরাই দিব, আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন, সেটা হচ্ছে ইকুইলিব্রিয়াম আন্ডার মনোপলি। যা অ্যানালাইসিস করছি একদম সেম কনসেপ্ট, স্যার ইকুইলিব্রিয়াম। আজকে তো আবার এটা একটু অ্যাক্সেস হয়ে যাচ্ছে না, এটা তো এমনি একটু কঠিন টপিক বুঝলাম, তো আজকে বাদ দেওয়া যায় না স্যার? আপনাদের ম্যাক্রো শুরু করতে হবে নেক্সট ক্লাস থেকে, বুঝতে পারছেন? মানে এটা তো একই কনসেপ্ট, জাস্ট গ্রাফ গুলো একটু ডিফারেন্ট, এই, বুঝতে পারছেন? তো দেখেন, যদি দরকার হয় 5 মিনিট, বেশি না। হ্যাঁ, 5 মিনিট, আচ্ছা স্যার। 5 মিনিট। তো দেখেন, আমরা যা পড়ে আসছি এক্সাক্ট সেম কনসেপ্ট, শুধু ডিফারেন্সটা গ্রাফে। আমরা যে পড়ছিলাম টোটাল রেভিনিউ, মার্জিনাল রেভিনিউ, তারপর অ্যাভারেজ রেভিনিউ আন্ডার পারফেক্ট এন্ড ইমপারফেক্ট কম্পিটিশন, মনে আছে এটা যে পড়ছিলাম? বলেন, মনে আছে? বলেন। জি স্যার। তাহলে ইমপারফেক্ট কম্পিটিশনের রিপ্রেজেন্টেটিভ এখানে মনোপলি। তো মনোপলিতে অ্যাভারেজ রেভিনিউ কার্ভ কেমন হয় বলেন তো? ডাউনওয়ার্ড স্লোপিং না? আগের ক্লাসটা দেখে বলেন, এটা অ্যাভারেজ রেভিনিউ কার্ভ, এটা জি ইয়েস স্যার। স্যার। প্রাইস কার্ভ, ডিমান্ড কার্ভ। তাহলে বলেন তো মার্জিনাল রেভিনিউ কার্ভটা কেমন ছিল? স্যার এআর এর চেয়ে নিচে দিয়ে যাবে। এই তো আপনারা তো পারেনই সব, এই জাস্ট এই ডিফারেন্সটা একসেপ্ট করে আপনাকে এখানে ইকুইলিব্রিয়ামটা দেখাতে হবে। আগেরটায় সব একই জায়গায় পাইছিলেন, সব ইজি ছিল, পি ইকুয়ালস এআর ইকুয়ালস এমআর, সব একই জায়গায় ছিল। এখানে সব একই জায়গায় নাই। প্রাইস আর রেভিনিউ তো সবসময় অ্যাভারেজ রেভিনিউতে একই, এটা উপরে আর অ্যাভারেজ রেভিনিউটা নিচে, বাকি সব জিনিস, মার্জিনাল রেভিনিউটা নিচে, বাকি সব জিনিস একই। তাহলে আমরা আসেন, আমরা কি দেখবো? আমরা ইকুইলিব্রিয়াম আগে দেখবো। ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়ামের কন্ডিশন কি স্যার, এমআর? হ্যাঁ বলেন। স্যার এটা কি মানে পুরো টপিকটাই হচ্ছে মানে ইমপারফেক্ট কম্পিটিশন হ্যাঁ, মার্কেটের আমরা আন্ডারে? আমরা মনোপলি বলবো। আগেরটা ছিল শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার পারফেক্ট কম্পিটিশন, এখন শর্ট রান ইকুইলিব্রিয়াম অফ দ্য ফার্ম আন্ডার মনোপলি। ওকে স্যার। আর আমাদের তো আরো মানে ডুওপলি, না মনোপলিস্টিক না, আর এরকম কিছু না। আরো ছিল, জাস্ট আমরা মনোপলি নিয়েই কাজ করব। হ্যাঁ, একটা একটা রিপ্রেজেন্টেটিভ হিসেবে নিলাম। ডুওপলি, অলিগোপলি সবগুলোতে অলমোস্ট সেম বিহেভিয়ার করে। হ্যাঁ, তাহলে আসেন, এখন যেটা করতে হবে, আচ্ছা এই একটা গ্রাফ একটু মানে ক্লিয়ার করে রাখি। স্যার আমরা বের করব কি স্যার এখন? একই জিনিস বের করব, প্রাইস, রেভিনিউ, কস্ট, কোয়ান্টিটি। জাস্ট দুইটা মার্কেটের ডিফারেন্স স্ট্রাকচার, দুইটাই দুইভাবে বের করতে হচ্ছে, এই হোল প্রসিডিউরস আর সেম, মানে পুরো প্রসিডিউর সেম। তো মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস মার্জিনাল কস্ট, এটা আমাকে কি দিবে? ইকুইলিব্রিয়াম, মানে প্রফিট ম্যাক্সিমাইজেশন পয়েন্ট। এটা সাফিসিয়েন্ট না, এটাকে এটাকে সাপোর্ট করার জন্য সেকেন্ড কন্ডিশনটা কি ছিল বলেন তো? বলেন, তাড়াতাড়ি বলেন। স্লপ অফ এমসি গ্রেটার দেন স্লপ অফ এমআর। ভেরি গুড। তাহলে এই দুইটা কন্ডিশন থেকে আমরা দ্রুত বের করে ফেলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট। তো এখানে যেটা আপনার ডিফারেন্স, যেটা আপনার অ্যাকসেপ্ট করতে হবে, সেটা হলো এটা আপনার অ্যাভারেজ রেভিনিউ কার্ভ। এটা আপনার মার্জিনাল রেভিনিউ কার্ভ। এটা একটু এইখানে একটু ডিফারেন্সটা হবে, আর কোনো ডিফারেন্স নেই। হ্যাঁ,
তো এটা কি কার্ভ বলেন? প্রাইস ইকুয়ালস এটা কি কার্ভ বলেন? অ্যাভারেজ অ্যাভারেজ রেভিনিউ। হ্যাঁ, এটা কি কার্ভ? মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ। মার্জিনাল রেভিনিউ। এই ডিফারেন্সটা অ্যাকসেপ্ট করতে হবে। এখন আপনার যে কাজ বলেন, এখানে এমআর কার্ভ আছে, ইকুইলিব্রিয়ামে দেখার জন্য আর কোন কার্ভটা লাগবে? এমসি। মার্জিনাল কস্ট। মার্জিনাল কস্ট। কস্টের মধ্যে কোনো ডিফারেন্স নেই, কস্ট সব একই, জাস্ট রেভিনিউতে ডিফারেন্সটা হয়। তো মার্জিনাল কস্ট কার্ভটা আমি এখানে দেখালাম ইউ শেপের, এটা আমার মার্জিনাল কস্ট কার্ভ। তাহলে এখন বলেন ইকুইলিব্রিয়াম পয়েন্ট কোনটা? স্যার ইন্টারসেপ্ট করছে এমআর আর এমসি তে যেখানে ইন্টারসেপ্ট করছে। হ্যাঁ, তাহলে এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম। এই যে এই পয়েন্টটা আমার ইকুইলিব্রিয়াম ই, এটা এটা বুঝতে পারছেন? ইকুইলিব্রিয়াম পয়েন্ট ফাইন্ড আউট করতে পারবেন? জি তো স্যার। এটা তো আমার নেসেসিটি কন্ডিশন, সাফিসিয়েন্ট কন্ডিশন। স্লোপ অফ এমসি কত এখানে? পজিটিভ নাকি পজিটিভ, এমসিটা পজিটিভ, এমআর এটা নেগেটিভ। নেগেটিভ? তাহলে সেকেন্ড কন্ডিশনটাও ফুলফিল হয়, তাহলে ই বিন্দু নিশ্চিতভাবে ইকুইলিব্রিয়াম। এখন আপনাকে কি বের করতে হবে? ইকুইলিব্রিয়াম প্রাইস। প্রাইস কত হবে, কিভাবে বের করব? স্যার ওই যে প্রাইসের সাথে ই থেকে কোয়ান্টিটির ইয়েতে বাম দিকে নিতে হবে। ই থেকে কোয়ান্টিটি গেলাম, তাহলে এটা আমাকে দিবে ও কিউ ই, ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। প্রাইসটা কিভাবে পাবো? পি আর সি এর যে বার আছে ওইখানে বাম দিকে ইন্টারসেপ্ট করাইতে হবে, তাহলে ইকুইলিব্রিয়াম প্রাইস পাবো। বাম দিকে যাব, মানে ই থেকে বাম দিকের বার পর্যন্ত যেতে হবে। এখানে আসবো তাই না? জি স্যার, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম প্রাইস। এটা ইকুইলিব্রিয়াম প্রাইস। তো এটা সবাই বুঝছেন যে এটা ইকুইলিব্রিয়াম প্রাইস? জি স্যার। একটু সবাই ভুল বুঝছেন, এখন চিন্তা করেন এখানে কি ভুল হয়েছে। স্যার এআরই তো এটা পি স্যার এখানে। এআর এর কাছে যাবে না, মানে ই হ্যাঁ, থেকে এআর আমি পর্যন্ত। কি বের করবো? ইকুইলিব্রিয়াম প্রাইস বের করব, এই জায়গাটায় ডিফারেন্স। এখন এখানেই সবাই ভুল করেন। হ্যাঁ, তো এখানে আমি যে আপনারা যেটা বললেন এটা আমি বের করলাম, এটা মার্জিনাল রেভিনিউর ভ্যালু। পারফেক্ট কম্পিটিশনে পি আর এম আর সমান, তো এই কার্ভেই প্রাইস পাইছিলেন। তো এখানে তো এমআর আর পি আর সমান না, এখানে আপনি এমআর পাবেন। পি পাওয়ার জন্য আপনাকে যে কার্ভ সেই কার্ভে যেতে হবে। পি আছে কোন কার্ভে? এআর। এ আর কার্ভের উপরের কার্ভে, তো আপনাকে ই বিন্দু থেকে উপরে যেতে হবে। তো এইখানে যে কার্ভ, এটা হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস। এই ও পিই হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম প্রাইস, ও কিউই হচ্ছে আপনার ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা বুঝতে পারছেন? এইটুক বুঝলে আর সব, আর জি কোনো স্যার। কাজ নেই, আর সব একই। জি স্যার। স্যার বুঝি নাই স্যার স্যার। এইটা বুঝতে পারছি, কিন্তু এরকম করব আমরা কোন কোন ক্ষেত্রে? শুধু এই ক্ষেত্রে পারফেক্ট কম্পিটিশনে একই কার্ভে সব বাম দিকে, পারফেক্ট ছাড়া সব ক্ষেত্রেই যেখানে প্রাইস আছে। আপনাদের আমি এই জন্য এভাবে বলছি। এসি কিভাবে বের করবেন? ওই পয়েন্ট থেকে সোজা এসি কার্ভে যাবেন। তো আপনারা ই ই পয়েন্টে বাম দিকে আসলে তো আমি, এটা তো এমআর কার্ভ, এমআর পেলাম, প্রাইস তো আর পেলাম না। আগেরটায় পেয়েছি কেন? আগেরটায় প্রাইস আর মার্জিনাল রেভিনিউ সমান, এখানে তো সমান না। ই বিন্দু থেকে সোজা কোথায় চলে যাব? যেখানে প্রাইস আছে। তাহলে প্রাইস আছে এই কার্ভে, তাহলে এইখানে আমি পাবো আমার ইকুইলিব্রিয়াম প্রাইসটা। যখনই দেখবেন ডাউনওয়ার্ড স্লোপিং ডিমান্ড কার্ভ, তখনই এই কাজ হবে। বুঝতে পারছেন? একটু ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার। এখানে তাহলে নতুন একটা বিন্দু হবে, ধরেন জি। এখন একই জিনিস, অ্যাভারেজ কস্ট কার্ভটা প্রফিট বের করার জন্য তিনটা পজিশনে থাকতে পারে। যদি জি বিন্দুকে ট্যানজেন্ট করে যায়, এই যে জি বিন্দুকে ট্যানজেন্ট করে গেল, তাহলে এখানে আমরা পাবো নর্মাল প্রফিট। যদি জি বিন্দুর উপরের দিক দিয়ে যায় তাহলে আমরা পাবো লস। যদি এই জি বিন্দুর নিচ দিক দিয়ে যায় তাহলে আমরা পাবো সুপার নর্মাল প্রফিট। বুঝতে পারছেন? জি স্যার। বলেন বুঝছেন কিনা। স্যার এই কার্ভ গুলো কি এভারেজ প্রাইসের কার্ভ ছিল? এটা অ্যাভারেজ কস্ট কার্ভ, হ্যাঁ। আচ্ছা, এটার ফার্স্ট, এটা আপনারা দেখেন, এটা একটা ম্যাথ অ্যাসাইনমেন্টটা আছে,
গ্রাফিক্যাল অ্যানালাইসিস, শুধু প্রফিট বের করে দেখানো, ওটা একটু দেখেন। হ্যাঁ, তো নেক্সট ক্লাসে আমরা ম্যাক্রো শুরু করার আগে ফার্স্ট 20 মিনিটস এটা জাস্ট আরেকবার একটু রিভিউ করে দেব, আজকে আর না আগাই। জি স্যার। জাস্ট আমি বেসিক ডিফারেন্সটা দেখাইতে চাইছি, এখানে প্রাইস বের করাটাই আপনাদের ঝামেলা হয়। তো এখন আপনি অ্যাসাইনমেন্টটা যদি আপনি একটু অ্যাক্টিভ হন, মানে একটু চেষ্টা করেন, অ্যাসাইনমেন্টটা করে ফেলতে পারবেন। ঠিক আর আছে? স্যার মানে মনোপলি ডুওপলি এগুলোর সাথে যে ডিফারেন্স, ওইটা কি স্যার এমআর আর এআর এর গ্যাপটুকু ডিফারেন্স হবে? এখানে আর সব কনসেপচুয়ালি একই, বুঝতে পারছেন? মানে এই জি বিন্দু এখানে এই পয়েন্টের বেসিসে এখন সব ডিসকাশন হবে, বুঝছেন? এটা গ্রাফগুলো এঁকে দেওয়া আছে অ্যাসাইনমেন্টের একটা কোয়েশ্চেনে, ওই গ্রাফগুলো একটু দেখেন। জি আচ্ছা দাঁড়ান, স্যার। আমি একটু অ্যাসাইনমেন্টটা দেখাই।